हेलो एवरीवन आज के आम्रा मिसलेनियास सार्विस रिक्रुटमेंट एग्जामिनेशनेर जेनारेल स्टाडिज टपिकेर पार्टिकुलार विषयटा निये पढ़बो। ठीक आछे? तो देखो डिजिटल पार्सोनल डेटा प्रोटेक्शन एक्ट 2023 ठीक आछे। तो एटार थेके बुझते पारछो जे आमादेर जत पार्सोनल डेटा आछे सेटा डिजिटल फर्मे सेटाके प्रोटेक्ट करार माने कि देखो डिजिटल इंडिया हयेछे आमादेर लाइफ एखन कि आमादेर सोशल लाइफ रयेछे पार्सोनल लाइफ रयेछे तार साथे कि एकटा डिजिटल लाइफ रयेछे समस्त किछु आमरा मोबाइले करछि बैंकिंग थेके शुरू करे आमादेर बिनोदन कम्युनिकेशन सबकिछु। तो तार जोन्नो कि एकटा हिउज परिमाणे डेटा एक्सचेंज होच्छे एके अपरेर मध्ये एक्सचेंज होच्छे आमरा निजेदेर पार्सोनल डेटा निजेदेर फाइनान्शियल डेटा सबकिछु आमरा डिजिटली एक्सचेंज करछि। तो এই এক্সচেঞ্জটা যাতে প্রোটেক্টেড হয় এই ডেটাগুলো যাতে ঠিকঠাক ভাবে সংরক্ষিত হয় এবং এর রক্ষণাবেক্ষণ ঠিকঠাক ভাবে হবে এবং এই ডেটাগুলোকে কখনোই কোনো হার্মফুল ওয়েতে আমাদের ক্ষতি করার জন্য বা ওভারঅল ইন্ডিভিজুয়ালি বা ওভারঅল রাষ্ট্রের ক্ষতি করার জন্য ব্যবহার করা হবে না সেই জন্য একটা অ্যাক্ট আনা হয়েছে 2023 তে। ঠিক আছে? डिजिटल पर्सनल डेटा प्रोटेक्शन एक्ट। तो की बोलছে देखो फर्स्ट लाइने टू प्रोवाइड फॉर द प्रोसेसिंग ऑफ डिजिटल पर्सनल डेटा इन अ मैनर दैट रिकग्नाइजेस बोथ द राइट ऑफ इंडिविजुअल्स टू प्रोटेक्ट देयर पर्सनल डेटा and the need to process such personal data for lawful purposes and for matters connected therewith or incidental thereto। ठीक আছে? तो ওই লাস্টের ওই জায়গাটা খুব টেকনিক্যাল হয়ে যাচ্ছে কঠিন ইংলিশ ওটাকে ছেড়ে দাও। কি বলছে মেইনলি যে দেখো ডেটা এর দুটো অ্যাসপেক্টস রয়েছে। ঠিক আছে? এক কি আমাদের ব্যক্তিগত ডেটা আমরা সেখানে আমাদের ব্যক্তিগত নাম ঠিকানা বয়স ফিনান্সিয়াল ডেটা মানে ধরো এই আধার কার্ড প্যান কার্ড তারপরে ধরো আরো বিভিন্ন রকম যে ফিঙ্গারপ্রিন্টস তারপরে আমাদের এটিএম এর পাসওয়ার্ড এই সবগুলো যে সমস্ত কিছু ঠিক আছে বা এত সিরিয়াস না হয়েও যখন আমরা আমাদের বন্ধুদের সাথে বা কোনো কিছু একটা শেয়ার করছি নিজেদের ছবি ইত্যাদি ওইগুলো হচ্ছে আমাদের পার্সোনাল ডেটা। তাহলে কি আমাদের অধিকার আছে ওই ডেটাটা যাতে ব্রিচ না হয় প্রাইভেসি ব্রিচ না হয় সেই ডেটাটা আমরা মানে ইন্ডিভিজুয়াল টু প্রোটেক্ট দেয়ার পার্সোনাল ডেটা আমাদের পার্সোনাল ডেটা রক্ষা করতে হবে। ভিজাভি আর একটা কি রয়েছে যে ধরো আমাদের যে সরকার বা আমাদের যে রাষ্ট্র স্টেট এখানে রাষ্ট্র বলতে আমি জিওগ্রাফিক্যাল টার্মে বলছি না আমি পলিটিক্যাল টার্মে বলছি রাষ্ট্র সে ধরো কোনো কাজে ওই পার্সোনাল ডেটাটাকে ইউজ করতে চাইছে সেটা এক হতে পারে কোনো রকম কোনো ক্রাইমের তদন্ত করার জন্য দুই হচ্ছে কোনো রকম কোনো যে সার্ভিস ডেলিভারি হয় সেইটার জন্য তিন নাম্বার হচ্ছে কোনো রকম সার্ভে করার জন্য ইউজ করতে চাইছে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের অধিকার বা রাষ্ট্রের প্রয়োজনে আমার পার্সোনাল ডেটাকে ব্যবহার করা এই দুটো যে অ্যাসপেক্ট আছে আমি আমার পার্সোনাল ডেটা শেয়ার করতে চাইছি না রাষ্ট্র তার নিজের কাজে আমার পার্সোনাল ডেটা ব্যবহার করতে চাইছে। তো এই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এই ডিপিডিপি একটা এসছে। ঠিক আছে? তো দেখো তোমাদের যখন ইন্ট্রোডাকশন লিখতে হবে এই ডিপিডিপির ইয়েতে তোমরা এই লাইনটাই লিখবে ইন্ট্রো। এই যে এইটা জাস্ট এমনি বোঝানোর জন্য তোমরা এইটাকে ইন্ট্রো করবে ইন্ট্রো। ঠিক আছে? The DPDP Act is a legal framework introduced in India to safeguard the personal data of individuals and ensure that their data is shared only with their consent। হ্যাঁ তোমার কনসেন্ট ছাড়া তোমার পার্সোনাল ডেটা কেউ ব্যবহার করতে পারবে না only with their consent। ওকে? এবার দেখো টাইম লাইন এই যে 2023 সালে এই ডিপিডিপিটা এসছে এটা কিন্তু অনেক আগে থেকে 2017 সাল থেকে এইটার উপর কাজ হচ্ছিল। তো দেখো সেই টাইম লাইনটা একটু আমি দিয়ে দিয়েছি তোমাদের যদি কখনো ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করে
বা গিভ দ্য টাইম লাইন অফ হাউ ডেটা প্রোটেকশন ইন ইন্ডিয়া এই ধরনের কিছু দিলে তখন এইটা করবে, আদারওয়াইজ এই জায়গাটার অতটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো টাইম লাইনটা দেখো, অগাস্ট 2017 2017 সালের অগাস্ট মাসে দ্য সুপ্রিম কোর্ট গেভ রাইট টু প্রিভেসি ভার্ডিক্ট ইন দ্য জাস্টিস K.S. পুত্তস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স কেস। তাহলে কি দেখো, K.S. পুত্তস্বামী যিনি একজন রিটায়ার্ড জাস্টিস, ঠিক আছে, মানে উনি নিজে একজন জাজ ছিলেন, তিনি একটা কেস ফাইল করেছিলেন সুপ্রিম কোর্টে এবং সেইখানে সুপ্রিম কোর্ট রাইট টু প্রিভেসি জাজমেন্ট দেয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে তোমরা দেখবে সুপ্রিম কোর্ট তো অনেক জাজমেন্ট দেয়, কিন্তু তার মধ্যে কিছু কিছু জাজমেন্ট তোমরা যারা WBCS এর জন্য পড়ে তারা খুব মন দিয়ে পড়ে, যেমন কেশবানন্দা ভারতী কেসের জাজমেন্ট, বা ধরো গোলকনাথ জাজমেন্ট একটা হলো, তারপরে ধরো আরো অনেক জাজমেন্ট আছে, যেমন ওই এখন আমার টপ অফ মাই হেড আমার মনে পড়ছে ওই যে ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে যে জাজমেন্টটা দিল, ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্টে যে জাজমেন্টগুলো আছে ওইগুলো। তো সেক্ষেত্রে এরকম কেশবানন্দা ভারতী K.S. পুত্তস্বামী কেসের জাজমেন্টটাও কিন্তু ততখানি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন দেখো, কারণ রাইট টু প্রিভেসি, গোপনীয়তার অধিকার, এটাকে এসসি কি বলছে, এটা একটা ফান্ডামেন্টাল রাইট, এবং কোন আর্টিকেলের আন্ডার প্রোটেক্টেড আন্ডার আর্টিকেল 21, ঠিক আছে, অ্যান্ড পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে কি এটাকে কনস্টিটিউশনের আন্ডারে একটা ফান্ডামেন্টাল রাইটের মর্যাদা দিয়েছে সুপ্রিম কোর্ট, রাইট টু প্রিভেসিকে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ আর ডেটা প্রোটেকশন ফ্রেমওয়ার্ক। তখন কি, যেহেতু রাইট টু প্রিভেসি একটা পার্সোনাল মানে ফান্ডামেন্টাল রাইট হয়ে গেল, তখনই কি সরকার যাচ্ছে তাই ভাবে আর কোনো রকম ডেটাকে ইউজ করতে পারবে না। অ্যাট দ্য সেম টাইম সরকারের উপর দায়িত্ব পড়ে গেল যে এই রাইটটাকে কিভাবে আমি রক্ষা করব, ইন্ডিভিজুয়ালের রাইটকে। তোমরা জানো যে যে কোনো ইন্ডিভিজুয়ালের যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলোকে রক্ষা করার জন্য আলাদা আলাদা আইন আনতে হয়। তো সরকার তখন কি ডেটা প্রোটেকশন ফ্রেমওয়ার্কের জন্য একটা আইন আনার সিদ্ধান্ত নিল। সেজন্য কি এই দেখো ডিসেম্বর 2018 BN শ্রীকৃষ্ণ কমিটি সেট আপ করা হলো, BN শ্রীকৃষ্ণ কমিটি। সেখানে কি এই BN শ্রীকৃষ্ণ ইনিও একজন জাস্টিস, এনার আন্ডারে একটা সেট আপ করা হলো কমিটি, যে কিনা এই ডাটা প্রোটেকশন ফ্রেমওয়ার্কটাকে তৈরি করবে। এবার দেখো পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল 2018 ড্রাফট, এই ড্রাফটটা তৈরি হলো এবং এটাকে রিলিজ করা হলো। তার সাথে কি এই যে কমিটি তৈরি হয়েছে BN শ্রীকৃষ্ণ কমিটি, তারও রিপোর্টটা পাবলিশ করা হলো। যে কোনো আইনের ড্রাফট পাবলিশ কেন করা হয়? ড্রাফট পাবলিশ করা হয় যাতে পাবলিকের যদি কোনো ওপিনিয়ন থাকে, এবার পাবলিক সেটা যেন দিতে পারে। এবার পাবলিকের ওপিনিয়ন মানে কি বলতো, তো আমার তোমার মতো ইন্ডিভিজুয়াল মানুষ খাতায় কলমে দিতে পারে, কিন্তু জেনারেলি যে বড় বড় ল ফার্মগুলো আছে, NGO গুলো আছে, তারা অ্যাকচুয়ালি ওপিনিয়ন দেয় এবং তারা প্রেশার গ্রুপ। তারা কি করে, শুধুমাত্র এই বিলগুলো নিয়ে, ড্রাফটগুলো নিয়ে যে আলোচনা করে নিজেদের মধ্যে তাই নয়, তারা কি কি চেঞ্জেস হওয়া দরকার, আরও কি কি ইন্ট্রোডিউস হওয়া দরকার, সেই সব কিছু নিয়ে তারা পাবলিক মানে জনমত গঠন করে এবং সরকার পক্ষকে চাপ দেয় যাতে তারা তাদের কথাগুলো শোনে। তো সেইটা হচ্ছে ডিসেম্বর 2019 এসে দেখো কি হয়েছে, PDP বিল ওয়াজ টেবলড ইন লোকসভা। এই যে পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল, সেটাকে আরও কিছু মানে ড্রাফটটা রিলিজ হয়েছিল, তারপর পাবলিকের ওপিনিয়ন, কমিটি রিপোর্ট সবকিছু নিয়ে কি সেটাতে আরও একটু মডিফাই করা হলো, করে সেটাকে বিল রূপে লোকসভাতে পেশ করা হলো এবং সঙ্গে সঙ্গে কি লোকসভাতে যেই পেশ করা হলো সেটা গৃহীত হলো, হয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে চলে গেল। এবার কি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিলটা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে, ঠিক আছে। এবার দেখো 2021 দ্য স্ট্যান্ডিং কমিটি সাবমিট ইটস রিপোর্ট, মানে এই যে পার্লামেন্টারি কমিটি এটা কি রিপোর্ট সাবমিট করলো। অগাস্ট 2022 কি হলো, বিল উইথড্রন অন ক্রিটিসিজম অফ অরওয়েলিয়ান স্টেট। তোমরা জর্জ অরওয়েলের কোনো
গল্প পড়েছো কিনা আমি জানি না, কিন্তু সেখানে সে জর্জ অরওয়েল একটা সার্ভিলেন্স স্টেটের কনসেপ্ট দিয়েছিলেন, যে স্টেট সারাক্ষণ দেখছে, সারাক্ষণ যে ইন্ডিভিজুয়াল তার উপর চোখ রাখছে, যে কে কি করছে, কতটা করছে, কেমনভাবে করছে। এবারে তোমরা যদি বলো যে এখন সেরকম অরওয়েলিয়ান স্টেট, কমপ্লিটলি অরওয়েলিয়ান স্টেট তো নেই, কিন্তু তবুও বলা হয় যে নর্থ কোরিয়া, চায়না, এইসব স্টেটগুলো নাকি খানিকটা এইরকম, যে ওখানে ইন্ডিভিজুয়ালের উপর স্টেট খুব নজরদারি করে, সার্ভিলেন্স করে। তো সেই রকম বলা হচ্ছে যে ডিজিটাল ডাটা প্রোটেকশন ফ্রেমওয়ার্ক বা অ্যাক্ট এমন তৈরি করেছিল, এই যে পার্সোনাল ডাটা প্রোটেকশন, তাতে কি স্টেট যে মানে রাষ্ট্র, সে ইন্ডিভিজুয়ালের সব পার্সোনাল ডেটাই জেনে যাবে। তো সেই জন্য কি খুব ক্রিটিসিজম হলো এবং বিলটাকে উইথড্র করে নেয়। ঠিক আছে, উইথড্র করে নেওয়া হলো। নভেম্বর 2022-তে এসে কি হচ্ছে, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সে কি করছে, আবার এই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল সেটাকে পাবলিক কনসালটেশনের জন্য রিলিজ করে। মানে কি আগের যে বিলটা সেটাকে উইথড্র করে নিল, সেটাকে হিউজলি মডিফাই করা হলো, যা যা ক্রিটিসিজম ছিল সেগুলোকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে করা হলো। জুলাই 2023-তে ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো, অগাস্টে কি হলো, লোকসভা রাজ্যসভা করলো, আর প্রেসিডেন্ট গেভ দ্য অ্যাসেন্ট। তাহলে কি বিল এবার অ্যাক্ট হয়ে গেল, তাই তো, বিল এবার অ্যাক্ট হয়ে গেল। এবার সেই অ্যাক্টটা নিয়ে আমাদের পড়াশোনা। এখানে আমরা দেখো কি করব, প্রথমত অ্যাপ্লিকেবিলিটি, কার কার উপর এই বিলটা অ্যাক্টটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এক্সেমশনস, কারা কারা ছাড় পাচ্ছে, স্যালিয়েন্ট ফিচার্স অফ ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, মানে কি কি ফিচার রয়েছে। ঠিক আছে, তারপরে ডেটা প্রোটেকশন বোর্ড গঠন করা হয়েছে, কি ধরনের পেনাল্টিজ আছে, কি ধরনের চ্যালেঞ্জেস আছে। হ্যাঁ, এই অ্যাক্টটা যদি ইমপ্লিমেন্ট করা হয়, যদি সত্যি সত্যি বাস্তবায়িত করা হয়, তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে সেইটা, আর তার সাথে কি কিছু সাজেশনস, মানে কিছু এই সাজেশনসটা কেন দেবে, যদি বলে যে তোমার ওপিনিয়ন দাও তখনই সাজেশন দেবে, আর না হলে এই দু একটা জিনিস একটু ছোট করে লিখে কনক্লুশনে দিয়ে দেবে। ওকে, তো তাহলে এটা আমাদের হয়ে যাবে। তো দেখো তাড়াতাড়ি করে নেব। অ্যাপ্লিকেবিলিটি, অ্যাপ্লিকেবিলিটি কি বলছে, ইট অ্যাপ্লাইজ টু দ্য প্রসেসিং অফ ডিজিটাল পার্সোনাল ডেটা উইদিন দি টেরিটরি অফ ইন্ডিয়া। ঠিক আছে, টেরিটরি, ইন্ডিয়ান টেরিটরির ভিতরে কালেক্টেড অনলাইন বা অফলাইন, অনলাইন বা অফলাইন যে ডিজিটাল পার্সোনাল ডেটা কালেক্ট করা হবে সেটা। ঠিক আছে, এবার কি হচ্ছে, মনে অফলাইন কি করে ডিজিটাল ডেটা কালেক্টেড হবে, কোনো কিছু যদি অফলাইনে খাতায় কলমে বা কোনো কিছুতে কালেক্টেড হলো, তারপরে যদি ডিজিটাইজড করা হয়, এখন দেখবে অনেক ল্যান্ড রেকর্ড ডিজিটাইজড করা হচ্ছে, তারপরে তোমার পাসবুক ডিজিটাইজড করা হচ্ছে, তাই না, তো সেইগুলো কিন্তু সেখানেও এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, ইন্ডিয়ান টেরিটরির ভিতরে। অলসো কোথায়, অলসো applicable to processing digital personal data outside of territory of India if it involves providing goods or services to the data principals within the territory of India. ভারতবর্ষের বাইরে ধরো ডেটা কালেক্ট করে সেটাকে প্রসেসিং করা হচ্ছে আউটসাইড অফ ইন্ডিয়া, কিন্তু সেই ডেটাটা কোনো রকমভাবে ভারতের ভিতরে গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইডের সাথে সম্পর্কযুক্ত, তাহলেও কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, মানে দু ধরনের জায়গায়, এক তো ভারতের ভিতরে অনলাইন বা অফলাইন ডেটা কালেক্টেড হচ্ছে, সেটা ভারতবর্ষের বাইরে কালেক্টেড হয়ে সেটা প্রসেসিং হচ্ছে, কিন্তু সেটা ভারতবর্ষের কোনো রকমের বিজনেসে কোনো গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, তাতে অ্যাপ্লিকেবল করা হচ্ছে। ছাড় কোথায় আছে, এক্সেমশনস, রাইট অফ দ্য ডেটা প্রিন্সিপাল and obligations of data fiduciaries except data security will not apply in specified cases. কি কি ধরনের কেসে অ্যাপ্লিকেবল হবে না, প্রিভেনশন অ্যান্ড ইনভেস্টিগেশন অফ অফেন্সেস। হ্যাঁ, তাহলে কোনো ক্ষেত্রে যদি কোনো ক্রাইম, কোনো অপরাধের ইনভেস্টিগেশন বা অপরাধকে আটকানোর, ঠিক আছে, চেষ্টা করা হচ্ছে, তখন হবে না, তখন যা ডেটা দরকার সেখানে প্রোভাইড করতেই হবে। এনফোর্সমেন্ট অফ লিগাল রাইটস অর ক্লেমস, হ্যাঁ, কোনো কেস চলছে সেখানে কোনো লিগাল রাইটকে এনফোর্স করতে হবে তখন, ঠিক আছে।
Central government may by notification exempt certain activities from the application of act. তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাই করে কিন্তু কিছু কিছু জিনিসকে এই অ্যাক্টের আওতায় বাইরে আনতে পারে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে সেই পাওয়ারটা কিন্তু দেওয়া হয়েছে, এবং এটা নিয়েও ক্রিটিসিজম আছে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি এরকম পাওয়ার দিয়ে দেওয়াই হয় তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট যখন যা খুশি করবে। ঠিক আছে, these include processing by government entities in the interest of security of state and public order. তাহলে কি স্টেটের সিকিউরিটি, পাবলিক অর্ডার, রিসার্চ, আর্কাইভিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল পারপাস। কোনো রকম রিসার্চ করতে হবে সেই ক্ষেত্রে এক্সেমশন দিতে পারে, কোনো স্ট্যাটিস্টিক্যাল পারপাস মানে ওই যে বললাম কোনো সার্ভে ইত্যাদি করা হবে সেই ক্ষেত্রে এক্সেমশন দিতে পারে। তো এইগুলো মেনশন করা রয়েছে। ঠিক আছে, তবে একটা জিনিস, এই যে জাস্টিস কেএস পুত্তস্বামী কেস, সেখানে কিন্তু ওখানে প্রপোর্শনালিটি টেস্টের কথা বলেছিল। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ওখানে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল প্রপোর্শনালিটি টেস্ট বলে টেস্ট করতে হবে। আমি কারোর পার্সোনাল রাইটকে, কারোর ফান্ডামেন্টাল রাইটকে ব্রিচ করব, এখানে রাইট টু প্রিভেসি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তো যখনই কোনো এক্সেমশনস বা ছাড় দেওয়া হবে সেই রাইটটাকে ব্রিচ করা হচ্ছে। আমি রাইট টু প্রিভেসিকে ব্রিচ করব, সেটা কিন্তু কি কারণে, কি পারপাসে আমি ব্রিচ করছি, সেটা কি কোনো বিশাল বড় পারপাস সার্ভ করছে? ধরো তুমি একজন ইন্ডিভিজুয়াল, তোমার অবশ্যই রাইট আছে তোমার পার্সোনাল যে ইনফরমেশন সেগুলোকে সেফগার্ড করা, কিন্তু ধরো বিশাল বড় একটা ক্রাইম হয়েছে, কোনো একটা ধরো মার্ডার হয়েছে, বা কোনো জায়গায় ধরো টেররিস্ট অ্যাটাক হয়েছে, বা কোনো জায়গায় যদি ফিনান্সিয়াল ফ্রড হয়েছে, তখন সেখানে ছানবিন হতে হতে এমন একটা পর্যায়ে চলে এসছে যে সেখানে তোমার ওই পার্সোনাল ডেটাটা সরকারের দরকার। তাহলে কি সেখানে এবার এই জায়গাতে এসে ওই রাইট টু প্রপোর্শনালিটি করতে হবে, যে তোমার রাইটটাকে সাপ্রেস করে, তোমার পার্সোনাল রাইটকে সাপ্রেস করে কত বড় কাজ হচ্ছে। ঠিক আছে, যদি দেখা যায় না সমাজের জন্য, ওভারঅল সমাজের জন্য, ওভারঅল রাষ্ট্রের সিকিউরিটির জন্য ভীষণভাবে দরকার, তখন কিন্তু সুপ্রিম কোর্ট রাষ্ট্রের ফরে বলবে। আবার সুপ্রিম কোর্ট যদি দেখে যে না এখানে তোমার পার্সোনাল ডেটাটা এমন কিছু ইম্পর্টেন্ট না এই কেসটার ক্ষেত্রে, জাস্ট তোমাকে হ্যারাস করার জন্য বা তোমার অধিকার লঙ্ঘন করার জন্য করা হচ্ছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট এই প্রপোর্শনালিটি টেস্টে তোমার ফরে রায় দেবে। ঠিক আছে, তো এই প্রপোর্শনালিটি টেস্টের কথা কিন্তু সব জায়গায় মাথায় রাখতে হবে। এবার দেখো, what are the salient features of Digital Personal Data Protection Act 2023? ডিপিডিপি অ্যাক্টের কি কি বৈশিষ্ট্য, কি কি ফিচার্স আছে? রাইট টু ডেটা প্রোটেকশন, ইট এম্পাওয়ার্স ইন্ডিভিজুয়ালস উইথ দ্য রাইট টু নো অ্যান্ড কন্ট্রোল দেয়ার পার্সোনাল ডেটা। দিস ইনক্লুড রাইট টু অ্যাক্সেস, কারেকশন, ইরেশিওর অফ ডেটা, মানে কি তোমার ডেটা ধরো রয়েছে, তুমি সেটাকে ডিলিট করতে চাইছো, সেইটা। গিভিং সিটিজেন্স কন্ট্রোল ওভার দ্য পার্সোনাল ইনফরমেশন। ঠিক আছে, তুমি তো অ্যাক্সেস করতে পারছো, কে তোমার পার্সোনাল ডেটা অ্যাক্সেস করতে পারবে তার রাইটটা দিচ্ছ, কারেকশন করতে পারছো, এবং এরাশিওর ডিলিটও করে দিতে পারছো কোনো ডেটাবেস থেকে। কিন্তু আমরা কি করি, ধরো কোনো অ্যাপ নামাই, সেখানে প্রথমেই কিন্তু ওরা ডেটার পারমিশন চায়, আর আমরা ইয়েস করে দিয়েও দিই পারমিশনটা, তাই না? বা কোনো একটা ওয়েবসাইটে গেলাম, সেখানে ওয়েবসাইট খুলছে না, আমরা তখন মানে উপরে একটা স্ক্রিন মতো চলে আসছে, তখন কিন্তু আমরা দেখবে অনেক সময় ইনফরমেশন মানে আমাদের ডেটার অ্যাক্সেস কিন্তু দিয়ে দিই। ঠিক আছে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। Data processing and consent. The Act mandates that personal data can only be processed with the explicit consent of the individual. একেবারে ক্লিয়ার কনসেন্ট দেবে। ঠিক আছে, মানে যখন ইন্ডিভিজুয়াল হ্যাঁ বলবে, হ্যাঁ এবং একটা সলিড হ্যাঁ, তখনই কিন্তু তার ডেটা নিয়ে সেটাকে প্রসেস করা যাবে। Organizations must provide clear and specific consent forms and ensure that consent is obtained before data collection. Data localization. Certain types of sensitive personal data are required to be stored and processed within India. তাহলে কি ইন্ডিয়ানসদের থেকে কালেক্ট করা ডেটা
সব না, কিন্তু কিছু কিছু সেন্সিটিভ ডেটা, ঠিক আছে, কিছু কিছু পার্সোনাল ডেটা, সেন্সিটিভ ডেটা, সেগুলোকে ভারতেই স্টোর করতে হবে এবং ভারতের ভিতরেই প্রসেস করতে হবে। দিস প্রভিশন এইমস টু এনহ্যান্স ডেটা সিকিউরিটি অ্যান্ড ফেসিলিটেট ইজিয়ার এনফোর্সমেন্ট অফ ডেটা প্রোটেকশন ল। রেগুলেটরি অথরিটি, আচ্ছা দেখো এখানে তো অনেক লাইন লেখা রয়েছে, তোমরা শুধু ডেটা লোকালাইজেশন বলে ফার্স্ট লাইনটাই লিখবে, ঠিক আছে, সেকেন্ড লাইনটা লিখতে হবে না। ডেটা প্রসেসিং বলেও শুধু এক্সপ্লিসিট কনসেন্ট ফ্রম ইন্ডিভিজুয়াল এই অবধি লিখবে, তারপরেরটা লিখতে হবে না। আমি তোমরা যাতে পরে বুঝতে পারো, যাতে তোমাদের কোনো ডাউট না হয়, কনফিউশন না হয়, সেই জন্য আমি এক্সট্রা লিখেছি, কিন্তু তোমাদের এক্সট্রা লিখতে হবে না, তোমরা জাস্ট লিখে যাবে যাতে ঠিকঠাকভাবে ওয়ার্ডটা মেনটেন হয়, ওয়ার্ড লিমিট, আর যাতে তার মধ্যে তোমরা শেষ করতে পারো। Regulatory authority. The Act establishes Data Protection Board of India to oversee compliance and handling grievances. ঠিক আছে, এক তো কমপ্লায়েন্স দেখবে যে হ্যাঁ সমস্ত যে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনগুলো রয়েছে, বডিজ রয়েছে, তারা ডেটা প্রোটেকশন অ্যাক্ট কমপ্লাই করছে কিনা। আর গ্রিভান্সেস কি, কোনো ইন্ডিভিজুয়াল যদি কোথাও গিয়ে মানে কমপ্লেন্ট করে, তো সেক্ষেত্রে সেই গ্রিভান্সটাও হ্যান্ডেল করবে এই ডেটা প্রোটেকশন বোর্ড অফ ইন্ডিয়া। The board is responsible for adjudicating disputes and imposing penalties. Penaltiesও কিন্তু দিতে পারে, ঠিক আছে, তাহলে এটা কি, এটা কোয়াসি জুডিশিয়াল ইন নেচার বলা যেতে পারে। Data breach and notification. Organizations are required to notify individuals and the Data Protection Board of any data breaches that may compromise personal information. কোনো একটা অর্গানাইজেশন আছে, তার কাছে তোমার এবং অনেক মানুষের ডেটা কালেক্টেড রয়েছে, ঠিক আছে, ডেটা স্টোরড রয়েছে। এবার কোনো কারণে ধরো যে মানে যেভাবে স্টোরড রয়েছে সেটা হ্যাকড হয়ে গেল, ডেটা ব্রিচ হয়ে গেল, কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা বেশিরভাগ হয়, ব্যাংক, তারপর বিভিন্ন হেলথ রিলেটেড, মেডিকেল রিলেটেড অর্গানাইজেশন সেখানে, ঠিক আছে, তো সেটা যদি কখনো হয়ে যায় তখন কি তৎক্ষণাৎ ওই ব্যাংকে ক্লিয়ারলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং ডেটা প্রোটেকশন বোর্ডকে কিন্তু নোটিফাই করতে হবে, জানাতে হবে যে আমাদের অর্গানাইজেশন থেকে এরকম ডেটা ব্রিচেস হয়েছে, ঠিক আছে। Fines and penalties. It outlines stringent penalties for non-compliance, including significant fine for violation. ঠিক আছে, এবারে ডেটা প্রোটেকশন বোর্ডটা নিয়েও একটু পড়ে নিই। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল এস্টাবলিশ, তাহলে কি ডেটা প্রোটেকশন বোর্ডটা সেন্ট্রাল গভর্নমেন্টই এস্টাবলিশ করবে, ঠিক আছে। কি ফাংশন কি, মনিটরিং কমপ্লায়েন্স অ্যান্ড ইম্পোজিং পেনাল্টিজ, ডিরেক্টিং ডেটা ফিডিউশিয়ারিজ টু টেক নেসেসারি মেজার্স ইন দ্য ইভেন্ট অফ ডেটা ব্রিচ। ডেটা ফিডিউশিয়ারিজ মানে যারা স্টেক হোল্ডার রয়েছে, ঠিক আছে, তারা কি করবে, হিয়ারিং গ্রিভান্সেস মেড বাই অ্যাফেক্টেড পারসনস, ঠিক আছে। বোর্ড মেম্বার উইল বি অ্যাপয়েন্টেড ফর 2 years অ্যান্ড উইল বি এলিজিবল ফর রিঅ্যাপয়েন্টমেন্ট। আর পেনাল্টিজ কি আছে, দ্য শিডিউল টু দ্য অ্যাক্ট স্পেসিফাইজ পেনাল্টিজ ফর ভেরিয়াস অফেন্সেস, যেমন 200 কোটি টাকা, 200 crores ফর নন ফুলফিলমেন্ট অফ অব্লিগেশন ফর চিলড্রেন। বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কোনো রকম কিছু নন ফুলফিলমেন্ট হলে, কোনো রকম গ্রিভান্সেস হলে 200 কোটি টাকা অবধি। আর কি, ডেটা ব্রিচ যদি হয় এবং দেখা যায় যে অর্গানাইজেশনের তরফ থেকে যথেষ্ট সিকিউরিটি মেজার্স নেওয়া হয়নি, তাহলে 250 কোটি টাকা, ঠিক আছে। বোর্ড হচ্ছে এনকোয়ারি করবে আর তারপরে পেনাল্টিজ দেবে। এরপর কি রয়েছে, চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টেশন, ডেটা হেল্ড বাই স্টেট গভর্নমেন্ট। এবার দেখো এটা সেন্ট্রালি হচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্ট এটা। এবার সেখানে কি, কিন্তু স্টেট গভর্নমেন্ট যে বিভিন্ন আছে তাদের কাছেও কিন্তু প্রচুর ডেটা আছে। এই যেমন ধরো আমাদের স্বাস্থ্যসাথী কার্ড যখন হয় তখন কি ডেটা কালেক্ট করে তো আমাদের স্টেট, এবার সেটা কি স্টেট গভর্নমেন্ট নিজের কাছেই রাখে। তারপর আরও ধরো যে স্কিমসগুলো রয়েছে, এই যে কন্যাশ্রী, রূপশ্রী, যত স্কিমস হচ্ছে তার ডেটাও কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছেই থাকছে। এবার সেক্ষেত্রে কি, দ্য ল কভার্স in its ambit all data presently held and managed by state government and its agencies, ঠিক আছে। States hold massive data sets under various schemes, programs and survey.
This area poses unfavorable challenges in terms of capacity, infrastructure, knowledge and implementation. এবার দেখো আমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে সবসময় যে খুব ভালো সম্পর্ক থাকে তা নয়, তারা যে মিলেমিশে কাজ করে এমনটাও নয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা করে একটা মেশিনারি তৈরি করেছে, ওই যে ডেটা প্রোটেকশন বোর্ড ইত্যাদি হেন তেন, কিন্তু তারা প্রত্যেকটা স্টেটের যা আছে প্রবলেম, সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা, সেটাও তারা কিভাবে দেখবে, তো সেটা একটা আনফেভারেবল চ্যালেঞ্জ। তারপর ইস্যু অফ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড আপডেশন, ঠিক আছে, দ্য ডেটা সেটস আর স্ক্যাটার্ড অ্যাক্রস ডিপার্টমেন্ট অ্যান্ড এজেন্সিজ। স্টেটের ক্ষেত্রে সবচেয়ে যদি বলা হয় তাহলে হচ্ছে ল্যান্ড রেকর্ডের যে ডেটাটা থাকে, ঠিক আছে, কারণ ল্যান্ড রেকর্ড সেটা কিন্তু প্রত্যেকটা স্টেট অনুযায়ী আলাদা আলাদাভাবে হয়। হ্যাঁ, মানে আমাদের স্টেটে যেভাবে জমি মাপা হয়, যেভাবে ল্যান্ডের পুরো ল ইত্যাদি আছে, তো ধরো রাজস্থান সেরকম না, পাঞ্জাবে সেরকম না, বা তামিলনাড়ুতে সেইভাবে হয় না। তো এই ডেটাগুলো কি, এই ডেটাগুলো একদম লোকালাইজড রয়েছে এবং প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে আলাদা। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, আবার একটা স্টেটের মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ডেটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এই সব কিছুকে এক জায়গায় নিয়ে আসা, স্ট্যান্ডার্ডাইজ করা, একটার সাথে আরেকটা ইন্টিগ্রেট করা, কানেক্ট করা, এইটা একটা বিশাল বড় টাস্ক। Prone to errors, lack of capacity and standardized infrastructure often lead to inconsistency, duplicity, errors in data making. এই দেখো আমরা এখনই যখন প্রথম আধার কার্ড করাতে গেলাম, কত লোকের আধার কার্ডে নাম ভুল আসছিল, তারপর দেখবে সে আধারের কাজ এখনো হচ্ছে, আধারের সাথে এইটা লিঙ্ক করো, এটার সাথে এটা লিঙ্ক করো, ওটার সাথে ওটা লিঙ্ক করো, এবং প্রত্যেকবারই কিছু না কিছু ভুল হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে আমাদের প্রোন টু এরার। এবার ওই এরারগুলোই তো তাহলে কি মেনটেন্ড হবে? সেটা তো সারা ভারতে কত পরিমাণ ডেটা আছে, মানে যত মানুষ তত মানুষের ততই ডেটা, তো এই সব পুরো জিনিসটার ক্ষেত্রে অনেক ভুল হয়ে যাওয়ার চান্সেস আছে। ম্যানুয়াল ওয়ার্ক বিহাইন্ড অনলাইন ড্যাশবোর্ড, অনলাইন ড্যাশবোর্ড আমরা দেখি, কিন্তু সেটা কি, সেটা ম্যানুয়ালি মেনটেন্ড হয় আমাদের এখানে। ডেটা এন্ট্রি অপারেটররাই এন্ট্রি করে, তো সেক্ষেত্রে কনসিস্টেন্সি, অ্যাকিউরেসি, কোয়ালিটির মধ্যে একটা কিন্তু মানে আসে, মানে ল্যাগ থাকে। inability to implement pre-existing data policies, ঠিক আছে, many states have adopted data policy or strategies over the last couple of decades, যেমন কি কর্ণাটক, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা ইত্যাদি। While some fall short of important themes such as data retention, continuity, cybersecurity, standardization, capacity, some lack a strong implementation framework that set milestones and accountability, while building a clearly structured plan for timely, successful and effective execution of the policy. আচ্ছা, অনেক বড় এই পয়েন্টটা। তো দেখো বলছে যে অলরেডি কিন্তু আলাদা আলাদা স্টেটগুলো এই ডেটা রিলেটেড পলিসি বা স্ট্র্যাটেজি কিন্তু অলরেডি তারা অ্যাডপ্ট করেছে, ঠিক আছে, এই বিভিন্ন স্টেটগুলো তাদের নামও দিয়েছে, কিন্তু সেখানে কি দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবে সেটা তারা করতে পারছে না। কি, এক তো হচ্ছে যত এতদিন ধরে অফলাইনে যে কাজগুলো হয়েছে ফিজিক্যাল ফর্মে, সেটা ডিজিটাইজেশন করা যাচ্ছে না। তারপরে কি, তারপর কন্টিনিউটি, মানে কন্টিনিউয়াসলি ধরো ডেটা কালেক্ট হলো, আজ অবধি যত ডেটা কালেক্ট হয়েছে সেটাকে আমরা অনলাইনে ট্রান্সফার করলাম, ওকে, কনভার্ট করলাম, কিন্তু কাজ তো কন্টিনিউ হয়ে যাচ্ছে। আজকের পর থেকে ধরো 1 বছর কাজ হয়ে গেল, সেইটার অনলাইনে কোনো আপডেট হচ্ছে না, ঠিক আছে। এই রকম আমি যেহেতু সরকারি দপ্তরে কাজ করি তাই আমি জানি যে এখনো কিন্তু ফিজিক্যাল ফর্মে মানে অফলাইনেই সব ফাইল চিঠিপত্র চালাচালি হয়। এবার সেগুলোকে রেগুলারলি মানে নিয়ম আছে রেগুলারলি স্ক্যান করে অনলাইনে নিয়ে যাওয়া, কিন্তু সেটা আর কতটাই বা হয়, তো সেইটাই হচ্ছে এখানে ব্যাপার। মানে কন্টিনিউটি নেই, সাইবার সিকিউরিটি নেই, অনেক জায়গাতেই মানে হ্যাক হয়ে যাচ্ছে, সরকারি যে ডেটাবেস হ্যাক হয়ে যাওয়া ইত্যাদি, এইগুলোর প্রবলেম। Complexity of operation. Unlike most policies and laws where the enforcement is responsibility of a particular department, DPDP Act
and data policies need to be enforced across various department and agency. হ্যাঁ, ল অ্যান্ড অর্ডার যেমন হোম ডিপার্টমেন্টের, এডুকেশন ডিপার্টমেন্টের, ঠিক আছে, তারপরে ধরো তুমি হেলথ ডিপার্টমেন্টের, কিন্তু ডেটা প্রোটেকশন তো সব ডিপার্টমেন্ট, কারণ সব ডিপার্টমেন্টেরই নিজের কাজের জন্য ডেটা কালেক্ট করছে, স্টোর করছে, প্রসেস করছে। তাহলে ডিপিডিপি অ্যাক্ট লাগু করতে হলে সব ডিপার্টমেন্ট আর সব এজেন্সিকে একসাথে করতে হবে, কারণ তোমার যে আধার কার্ড দিয়ে ধরো তোমার হেলথ স্কিম চলছে, সেই আধার কার্ড দিয়েই তোমার ব্যাংকের কাজ হচ্ছে, সেই আধার কার্ডটি তোমার পোস্ট অফিসে আছে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, যে সেই আধার কার্ডই তোমার ধরো তোমার অফিসেও কোনো কাজে লাগছে, ঠিক আছে, সেই আধার কার্ড দেখিয়ে, মানে বিভিন্ন জায়গায়। এবারে ধরো হেলথ ডিপার্টমেন্ট, এর মধ্যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা ডিপার্টমেন্টের বা অর্গানাইজেশনের যদি তোমার ডেটাবেস হ্যাক হয়ে যায়, তাহলেই তো তোমার ইনফরমেশনটা লিক হয়ে গেল। তাহলে সাজেশন কি? রিভাইজিং পলিসি গাইডলাইন্স উইথ দ্য DPDP নাও পাস্ট, it has become urgent for states to act. The existing policies or strategies need to be revised. এইটুকুই লিখবে, রিভাইজ করতে হবে। আর নিউ ওয়ান ডিজাইন টু সার্ভ অ্যাজ অ্যান অ্যাকশন প্ল্যান, নতুন অ্যাকশন প্ল্যান আনতে হবে। ক্যাপাসিটি বিল্ডিং মানে কি? ট্রেনিং দেওয়া ইত্যাদি, ঠিক আছে। They need to elaborately build a plan for the capacity development of all government officials involved in any stage of the data life cycle to understand the DPDP. ঠিক আছে। Cyber security, importance of cyber security need to be explained and reflected in measures. ওকে, এই দেখো, এই যে ধরো অর্গানাইজেশনে কম্পিউটারে কাজ হচ্ছে, এবারে অনেক সময় কি হয় দেখবে, ওই অর্গানাইজেশনে যে ধরো কম্পিউটার নিয়ে কাজ করছে যে একজন অফিসিয়াল, সে হয়তো সাইডে ইউটিউব খুললো বা গুগল খুললো বা অন্য কোনো একটা সাইট খুলে সে ধরো কোনো ভিডিও দেখছে বা নিউজ পেপার পড়ছে বা নানা রকম গল্পের বই পড়ছে, যা খুশি করছে। এবার সেই সাইটগুলো থেকেও তো, মানে সেই সাইটগুলো খোলার জন্য সে পারমিশন দিচ্ছে। এবার যেই পারমিশন দিচ্ছে সঙ্গে সঙ্গে কি হ্যাক হয়ে যেতে পারে, মেশিনটা হ্যাক হয়ে যেতে পারে, এবং সেই মেশিনে যেটা খুলবে সেখান থেকে ওই ডেটাবেসটা হ্যাক হয়ে যেতে পারে। তো এইগুলো কিন্তু জানাতে হবে, ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি এটসেট্রা অ্যাট অল লেভেলস অফ বিউরোক্রেসি। গ্রিভান্স রিড্রেসাল, যে কমপ্লেন্টগুলো হবে সেইগুলোকে তাড়াতাড়ি করে সলভ করতে হবে। সিন্স দ্য ডিপিডিপি সেটস in a detailed process for registering and addressing public grievances, states need to establish their processes for citizen and institutions to raise grievances, query, request and suggestions. প্রত্যেকটা স্টেটকে এটা করতে হবে, ঠিক আছে। হোলিস্টিক অ্যাপ্রোচ, এই যে হোলিস্টিক অ্যাপ্রোচের যে জিনিসটা, এইটাকেই তোমরা কি করবে, কনক্লুশন হিসাবে লিখে দেবে, ঠিক আছে, বা এইটা লিখে শেষ করে দেবে আনসারটা। এটাকে আলাদা করে হোলিস্টিক অ্যাপ্রোচ লিখতে হবে। দেয়ার ইজ আ নিড ফর আ কমিটমেন্ট টু আ প্রলংড অ্যালোকেশন অফ রিসোর্সেস, আ রিগারাস প্রসেস অফ টু মনিটর অ্যান্ড ট্র্যাক পলিসি ইমপ্লিমেন্টেশন অ্যান্ড আ কালচার ওয়্যার ডেটা ইজ আন্ডারস্টুড অ্যাজ অ্যান অ্যাসেট। মানে ডেটাকে একটা অ্যাসেট হিসাবে দেখতে হবে, ঠিক আছে, যে এটাও আমাদের একটা সম্পদ, আর রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব, অ্যান্ড দ্য কি টু অ্যান ইনক্লুসিভ অ্যান্ড সিকিউর ফিউচার। ওকে, এই লাইনটা তাহলে করে দেবে, মানে বলছে এমন করতে হবে যে প্রলংড পিরিয়ডের জন্য রিসোর্স অ্যালোকেট করতে হবে, তার সাথে কি মনিটরিং, মনিটরিং মানে কি দেখতে হবে সব কিছু, ঠিক আছে, পর্যবেক্ষণ, এইগুলো করতে হবে। ট্র্যাক পলিসি ইমপ্লিমেন্টেশন, পলিসি কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং কালচার, যেখানে ডেটাকে এমন একটা কালচার নিয়ে আসতে হবে যাতে ডেটাকে সম্পদ হিসাবে দেখা হয়, একটা রেসপন্সিবিলিটি হিসাবে দেখা হয়। ওকে, তো এই ক্লাসটা হয়ে গেল। এই টপিকটা খুব নিউ টপিক যেহেতু, সেই জন্য বেশি লেখার কিছু নেই, যেটুকু দিয়েছি সেটা ভালোভাবে পড়বে, আর লেখার সময় তো এত লিখতে হবে না, যেমন কোয়েশ্চেন আসবে সেই অনুযায়ী, ঠিক আছে। তো এই ক্লাসটা অবধি থাকলো। থ্যাংক ইউ সো মাচ।